প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আবারও। আমরা এইচএসসি আইসিটি চ্যাপ্টার 1 এর আজকে বোর্ড এমসিকিউ সলভ করব। অর্থাৎ 2023 এবং 24 সালে এইচএসসি আইসিটিতে যে সকল বোর্ড এমসিকিউ পড়েছে সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো এখানে স্টেপ বাই স্টেপ সবগুলোই বোর্ড কোশ্চেন সাজানো আছে। তো আমরা আলোচনায় চলে যাই সরাসরি। এর প্রশ্নতে বলা হয়েছে, প্রথম প্রশ্ন, যে কোনটি মলিকুলার মেডিসিনে তৈরিতে ব্যবহৃত হয় কোন প্রযুক্তি? মলিকুলার মেডিসিন। তো এরকম চ্যাপ্টার 1-এ বেশ কিছু টপিক আছে, যেমন বায়োমেট্রিক, বায়োইনফরমেটিক্স, ন্যানো টেকনোলজি, তারপরে হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এগুলো সবগুলোর কিছু কিছু ব্যবহার তাদের নিচে লিখে দেওয়া আছে। সো মলিকুলার মেডিসিন তৈরিতে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি বায়ো ইনফরমেটিক্স। বায়ো মানে জীব, ইন মানে ইনফরমেশন, তথ্য, আর ফর্থ একটা প্রিপোজিশন, আর মেট্রিক্স মানে গণিত পরিসংখ্যানের সমন্বয় অংশকে বোঝানো হয়। সো বায়োইনফরমেটিক্স মলিকুলার মেডিসিন তৈরিতে ব্যবহৃত হয়। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। ক্রায়োজেনিক এজেন্ট। ক্রায়োসার্জারি হতে শীতল তাপমাত্রায় কোনো কোষকে ধ্বংস করার পদ্ধতি। তো ক্রায়োসার্জারিতে ক্রায়োপ্রোবের মাধ্যমে, যেমন আমরা হচ্ছে ভ্যাকসিন ইনজেকশনের মাধ্যমে শরীরে প্রয়োগ করে থাকি, তো ক্রায়োসার্জারিতে ক্রায়োপ্রোবের মাধ্যমে তার ভিতরে যে ধরনের ভ্যাকসিন থাকে, মানে যে ধরনের লিকুইড থাকে, সেটাকে বলা হচ্ছে ক্রায়োজেনিক এজেন্ট। তো ক্রায়োজেনিক এজেন্ট 4টি উপাদানের সমন্বয়ে তৈরি হয়। প্রথমটি হচ্ছে তরল নাইট্রোজেন, এটা প্রধান উপাদান। তারপর আমরা হচ্ছে অক্সিজেন কি নিই না, নিঃশ্বাসের সাথে কি নিই? অক্সিজেন, এভাবে মনে রাখবো। ছাড়ি কোনটা? কার্বন ডাইঅক্সাইড। এবং আরেকটি উপাদান আছে যেটিকে বলা হচ্ছে আর্গন। তো এই যে উপাদান সমূহ, এই 4টি উপাদান সমূহের দ্বারাই মূলত ক্রায়োজেনিক এজেন্ট তৈরি করা হয়। ক্রায়োজেনিক এজেন্ট ক্রায়োপ্রোবের মাধ্যমে রোগাক্রান্ত কোষে প্রয়োগ করা হয়। প্রয়োগ করলে সেই রোগাক্রান্ত কোষগুলো মারা যায়, রক্ত সঞ্চালন ব্যাহত হয়। রক্ত সঞ্চালন এর অভাবে, অক্সিমোগ্লোবিনের অভাবে কোষটি মারা যায়। তখন সহজেই রোগাক্রান্ত কোষকে বাকি সুস্থ কোষগুলো থেকে আলাদা করা যায়। সেখানে প্রশ্নে বলা হয়েছে ক্রায়োজেনিক এজেন্ট কোনটা? ক্রায়োজেনিক এজেন্ট তরল নাইট্রোজেন, ঠিক আছে, তরল নাইট্রোজেন ঠিক আছে, অক্সিজেন ঠিক আছে, কিন্তু হাইড্রোজেন ব্যবহার করা হয় না। নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এবং কি আর্গন, এই 4টি উপাদান মূলত ব্যবহার করা হয়। আশা করি বুঝতে পেরেছো। তাহলে উত্তর হচ্ছে 1 ও 3। এখানে এটা উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকে বলা আছে ডক্টর রাশেদ দীর্ঘদিন গবেষণা করে এমন একটি যন্ত্র নির্মাণ করলেন যেটি ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করা হয়। ঝুঁকিপূর্ণ কাজ মূলত মানুষ করতে পারে না, কে করে? রোবট করে। তো ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করা যায়। রাশেদ গবেষণাগারে, এটা হচ্ছে একটা পার্ট, ঠিক আছে। এবং এই উদ্দীপকের আরেকটি পার্ট হচ্ছে যেখানে লেখা আছে যে ডক্টর রাশেদ গবেষণাগারে প্রবেশের জন্য একটি বিশেষ ডিভাইসের দিকে তাকানোর ফলে দরজা খুলে যায়। তো দুইটি অংশ আছে, দুইটি বাক্য আছে। তো প্রথম প্রশ্নটাতে বলা হয়েছে গবেষণা ব্যবহৃত প্রযুক্তিটি, তার যে গবেষণা সেই ব্যবহৃত প্রযুক্তিটি, ঠিক আছে। তো এখানে একটু খেয়াল করে দেখি, তিনি একটা যন্ত্রের কথা বলেছেন যেটা হচ্ছে ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করা হয়। তো ঝুঁকিপূর্ণ কাজে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি রোবোটিক্স। কি বলা হচ্ছে? রোবোটিক্স। কারণ রোবট যে কোনো ঝুঁকিপূর্ণ কাজ করতে পারে যেটা মানুষ করতে পারে না। মানুষ কিন্তু 24 ঘন্টা নিরবিচ্ছিন্নভাবে সঠিকভাবে কাজ করতে পারে না, কিন্তু রোবট পারে। কারণ একটা যন্ত্রকে শিখিয়ে দিলে সে মোতাবেক, তার যদি ইলেকট্রিসিটি সাপ্লাই ঠিক থাকে তাহলে সে কাজটি করতে পারবে। নেক্সট কোশ্চেন। প্রশ্নতে বলা হয়েছে গবেষণাগারে প্রবেশের প্রযুক্তি, ঠিক আছে। ওই যে তাকানোর ফলেই দরজাটা খুলে যায়। তো আলটিমেটলি একটা ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্তকরণের জন্য দুই ধরনের পদ্ধতি ব্যবহার করা হয়, শরীরবৃত্তীয় এবং আচরণগত। এই পয়েন্ট একটু আমি একটু বলতে চাচ্ছি। এটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। এই প্রযুক্তিটাকে বলা হচ্ছে কি বায়ো ইনফরমেটিক্স, ঠিক আছে, বায়ো ইনফরমেটিক্স। সো এই যে বায়ো ইনফরমেটিক্স যে প্রযুক্তি রয়েছে সেটি আবার দুইভাবে ভাগ করা যায়। কয়ভাবে ভাগ করা যায়? দুইভাবে। এটা হচ্ছে শরীরবৃত্তীয়, ঠিক আছে, এবং অপরটি হচ্ছে আচরণগত। শরীরবৃত্তীয় এবং কি আচরণগত। তো শরীরবৃত্তীয় প্রক্রিয়া সর্বমোট 5 ধরনের। একটা হচ্ছে কি ফিঙ্গারপ্রিন্ট, ঠিক আছে, আঙ্গুলের ছাপ শনাক্তকরণে ত্বকের টিস্যু, রক্ত সঞ্চালনের পরিমাণ, ঠিক আছে, এই সার্বিক বিষয়গুলো বা আঙ্গুলের ছাপ এই সব কিছুকে বিবেচনায় রাখা হয়। তারপর হচ্ছে কি হ্যান্ড জিওমেট্রি, ঠিক আছে, হাতের ছাপ শনাক্তকরণ। তারপরে ব্যবহার করা হয় আইরিস বা রেটিনা স্ক্যান, ঠিক আছে, আইরিশ
বা রেটিনা স্ক্যান। তারপরে ব্যবহার করা হয় ফেস রিকগনিশনস, মানে মুখমণ্ডলের অবয়ব শনাক্তকরণ। একটা হচ্ছে চোখের, তারপর কি মুখমণ্ডলের। তারপরে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি ডিএনএ। ডিএনএ, ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, যেটা জীবদেহের বাহক বলা হয়, জীবদেহের বৈশিষ্ট্যের বাহক বলা হয়। আর এই যে আচরণগত, সেটা আবার তিন ধরনের। একটি হচ্ছে সিগনেচার ভেরিফিকেশন, সিগনেচারের মাধ্যমে একজন ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্তকরণ করা যায়। আরেকটি হচ্ছে ভয়েস রিকগনিশনস। কি বলা হচ্ছে? ভয়েস রিকগনিশনস, ভয়েস রিকগনিশনস মানে কণ্ঠস্বর যাচাইকরণ। এগুলো হচ্ছে আচরণগত বৈশিষ্ট্য। আরেকটি বৈশিষ্ট্য আছে টাইপিং কিস্ট্রোক। টাইপিং কিস্ট্রোক অর্থাৎ টাইপিং এর গতি যাচাইকরণ, টাইপিং এর গতি যাচাইকরণ। সো প্লিজ, তো এই প্রযুক্তিটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স প্রযুক্তি। তো এটা কোথায় কোথায় ব্যবহার করা হয়? পাসপোর্টে ব্যবহার করা হয়। হ্যাঁ, পাসপোর্টে আমাদের ফিঙ্গারপ্রিন্ট বা ফেস রিকগনিশন হয়। জন্ম নিবন্ধন, মানে জন্ম নিবন্ধন মানে বার্থ সার্টিফিকেট তৈরি করার জন্য আমাদের দেশের সেই ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয় না। ভোটার নিবন্ধন, হ্যাঁ, ভোটারের ফিঙ্গারপ্রিন্ট, হ্যান্ড জিওমেট্রি, ফেস রিকগনিশন সবকিছুই হয়। তার উত্তর হচ্ছে 1 ও 3। ওকে, এবং এই পয়েন্টগুলো আমরা মনে রাখবো, শরীরবৃত্তীয় 5টা এবং আচরণগত বাকি 3টা। নেক্সট কোশ্চেন, ক্রায়োসার্জারিতে কোন গ্যাস ব্যবহৃত হয়? ক্রায়োসার্জারিতে আমরা কি কি বললাম? তরল নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এবং কি আর্গন। তো এখানে অপশনগুলোর মধ্যে শুধু আর্গন রয়েছে। নেক্সট কোশ্চেন, বর্তমান সময়ে পণ্যের গুণগত মান বৃদ্ধি, রক্ষা এবং সংরক্ষণের জন্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্যাকেটজাত পণ্যের কথা বলা হয়েছে। বিশেষ ধরনের মোড়ক ব্যবহার করে, অ্যালুমিনিয়ামের যে ফয়েলগুলো ব্যবহার করে যাতে খাদ্যের গুণগত মান বজায় থাকে। তো এই মোড়ক তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি কোনটা? হ্যাঁ, খাবারজাত পণ্য গুণগত মান ধরে রাখার জন্য যে ধরনের মোড়ক তৈরি করা হয় কম্পিউটারাইজড পদ্ধতিতে, সেটাকে বলা হচ্ছে ন্যানো টেকনোলজি। কি বলা হচ্ছে? ন্যানো টেকনোলজি। ঠিক আছে, এগুলো সবগুলো বই থেকে এসেছে, এই বোর্ড কোশ্চেনগুলো বই থেকে এসেছে। এবার বলা হয়েছে পণ্যগুলোর জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ার কারণ। আমরা যে পণ্যগুলো ব্যবহার করছি এগুলো জনপ্রিয়তা কেন বৃদ্ধি পাচ্ছে? কারণ এগুলো নির্দিষ্ট সময় পর্যন্ত স্বাদ অটুট থাকে। যেমন চিপসের প্যাকেট, নির্দিষ্ট সময় পর্যন্ত, তার মেয়াদ পর্যন্ত তার স্বাদ অটুট থাকে, সেখানে খাবারটা পচে যাওয়ার, নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। ওকে, আর্দ্রতা প্রতিরোধী, হ্যাঁ, সেটাকে এমনভাবে বাতাস দ্বারা ভিতরে আর্দ্রতা পূর্ণ করে রাখা হয় যাতে বাইরে কোনো রোগ যেতেও না পারে, আসতেও না পারে। এই কারণে এটা গ্রহণযোগ্য হচ্ছে। এবং স্বাস্থ্যসম্মত বলতে সেখানে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়ার আক্রমণ হচ্ছে না। তাহলে এক্ষেত্রে 3টি ঠিক আছে সঠিক। তাহলে উত্তর হচ্ছে 1, 2 ও 3। আর পরবর্তী প্রশ্ন চলে যায়, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ ব্যবহৃত হয়। জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, অর্থাৎ একটি জীবের কোষ রয়েছে, কোষের ভিতরে রয়েছে ক্রোমোজোম এবং নিউক্লিয়াস, ক্রোমোজোমের ভিতরে রয়েছে ডিএনএ, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, এবং ডিএনএর ভিতরে রয়েছে জিন। জিন মূলত একটি মানুষের দেহে 20 থেকে 30 হাজার জিন থাকতে পারে, 20 থেকে 30 হাজার জিন থাকতে পারে। সবগুলো যে আলাদা আলাদা কাজে ব্যবহার করা হয় এমনটা না। তো এক সেট জিনকে বলা হয় জিনোম। কোনোটা মানুষকে হাসতে শেখায়, কোনোটা কাঁদতে শেখায়, কোনোটা রাগ করতে শেখায়, কোনোটা রাগ নিয়ন্ত্রণ করতে শেখায়, এরকম বিষয়গুলো। তো এই যে জিনের যে বিষয়গুলো, তো এইগুলো নিয়ে একটি উন্নত জাতের জিন যদি একটি অনুন্নত জাতের জিনে স্থাপন করা হয় তাহলে তার কিন্তু বৈশিষ্ট্যে পরিবর্তন হয়। ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে আরডিএনএ, রিকম্বিনেট ডিএনএ। আর নতুন যে জাতটা উদ্ভাবিত হচ্ছে তাকে বলা হয় জিএমও, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। তো এখানে প্রশ্নে বলা হয়েছে যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহৃত হয় ডিএনএ সজ্জা পরিবর্তনে। হ্যাঁ, একটা উদ্ভিদের ডিএনএ আর একটা উদ্ভিদের ডিএনএ তে প্রতিস্থাপন করা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। ওকে, নেক্সট কোশ্চেন, বংশগতি ধারা অনুসন্ধানে, হ্যাঁ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তার পূর্ববর্তী প্রজন্মের যে প্রযোজন প্রক্রিয়া সেটা সম্পর্কে সঠিক তথ্য জানা যায়। এবং স্বাক্ষর শনাক্তকরণে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হয় না। স্বাক্ষর শনাক্তকরণে বায়ো ইনফরমেটিক্স এর আচরণগত বৈশিষ্ট্য ব্যবহার করা হয়। তাহলে উত্তর 3 হচ্ছে না, তাহলে উত্তর হচ্ছে 1 ও 2। নেক্সট কোশ্চেন, বায়োমেট্রিক্স ব্যবহৃত হয় কোথায়? বায়োমেট্রিক্স ব্যবহার করা হয় কোথায়? বায়োমেট্রিক্স হচ্ছে মূলত কোনো একজন ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্তকরণের প্রযুক্তি। তো রোমান 1-এ বলা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তায় বায়ো ইনফরমেটিক্স ব্যবহার করা হয় না। কারণ কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য, অর্থাৎ
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য মেশিন লার্নিং ব্যবহার করা হয়, ঠিক আছে, রোবোটিক্স ব্যবহার করা হয়, তারপরে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, কম্পিউটার ভিশন, স্পিচ প্রসেসিং এ সকল ব্যবহার করা হয়। হ্যাঁ, সেক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা এটা ব্যবহার করা হয় না। হ্যাঁ, ব্যক্তি শনাক্তকরণটা ব্যবহার করা হয়, একজন ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্তকরণের জন্য বায়োমেট্রিক্স ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন, শীতল তাপমাত্রায় অস্বাভাবিক রোগাক্রান্ত টিস্যু ধ্বংস করার চিকিৎসা পদ্ধতিকে কি বলে? শীতল তাপমাত্রায় একটা রোগাক্রান্ত কোষকে রক্ত সঞ্চালন প্রক্রিয়া ব্যাহত করে দিয়ে নিম্ন তাপমাত্রায় নিয়ে গিয়ে ধ্বংস করে ফেলবা, এই প্রযুক্তিকে বলা হচ্ছে ক্রায়োসার্জারি। এবং যার মাধ্যমে এটা প্রয়োগ করা হয়, যে টিউবের মাধ্যমে, সেটাকে বলা হয় ক্রায়োপ্রোব। আর এখানে যে ধরনের ক্রায়োপ্রোবের মধ্যে যে ধরনের লিকুইড থাকে, যেটা শীতল তাপমাত্রায় যেতে সাহায্য করে, তাকে বলা হচ্ছে ক্রায়োজেনিক এজেন্ট। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কম্পিউটার বিজ্ঞানের শিক্ষার্থী কামাল একটি যন্ত্র তৈরি করে যেটি উঁচু নিচু স্থানে চলাফেরা করতে পারে এবং ভিডিও ধারণ করে অন্যদের নিকট পাঠাতে পারে। যেমন আমরা মহাকাশে এরকম অনেক হচ্ছে স্যাটেলাইট পাঠাতে দেখেছি, বা এমন অনেক প্রজেক্ট গেছে যেগুলো উঁচু নিচু স্থানে চলতে পারে, ঠিক আছে, এবং ভিডিও ধারণ করতে পারে। তো এটা মূলত কার কাজ? রোবোটিক্সের কাজ। কার কাজ? রোবোটিক্সের কাজ। ওকে, রোবটই এটা করতে পারে। নেক্সট কোশ্চেন, এই যে কামাল যে যন্ত্রটা ব্যবহার করলো, রোবট, ঠিক আছে, এটা কোথায় কোথায় ব্যবহার করা হয়? রোবট কি চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়? হ্যাঁ, বর্তমান চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করছে। গৃহ ব্যবস্থাপনায়, হোম অটোমেশন সিস্টেমের মাধ্যমে স্মার্ট হোমে ব্যবহার করা হচ্ছে, সেটা সঠিক। শিল্প কারখানায়, হ্যাঁ, একটি অটোমেটেড যন্ত্রকে চালানোর জন্য রোবট ব্যবহার করা হচ্ছে। তাহলে উত্তর হচ্ছে 1, 2 ও 3। নেক্সট কোশ্চেন, ন্যানো প্রযুক্তি কয়টি পদ্ধতিতে কাজ করে? ন্যানো প্রযুক্তি মূলত 2টি পদ্ধতিতে কাজ করে। একটি হচ্ছে ক্ষুদ্র থেকে বৃহৎ। ক্ষুদ্র থেকে বৃহৎ, এটা খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ। ক্ষুদ্র থেকে বৃহৎ। ক্ষুদ্র থেকে বৃহৎ নর্মালি ইংরেজি স্মল টু বিগ হলেও এটির ইংরেজিকে প্রকাশ করা হয় বটম আপ। বটম আপ, এই ইংরেজিটা খুব গুরুত্বপূর্ণ। এবং আরেকটি হচ্ছে বৃহৎ থেকে ক্ষুদ্র। বৃহৎ থেকে ক্ষুদ্র, অর্থাৎ ক্ষুদ্র কিছু থেকেও যদি বৃহৎ কিছু তৈরি করা হয়, বা বৃহৎ কিছু থেকে যদি ক্ষুদ্র কিছু তৈরি করা হয়, সবকিছুই ন্যানো টেকনোলজির অন্তর্গত। বৃহৎ থেকে ক্ষুদ্রের উল্টো হওয়া উচিত না, আপ বটম, বাট এটাকে বলা হয় টপ ডাউন। কি বলা হয়? টপ ডাউন। ঠিক আছে, এই দুই ধরনের পদ্ধতি ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে কয়টি পদ্ধতি? 2টি। নেক্সট কোশ্চেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1, যেটা বাংলাদেশ স্যাটেলাইট 1 নামে পরিচিত, এটার সুবিধা মানে ভোগ করবে কারা? তো এটা হচ্ছে প্রতিরক্ষা বাহিনী, হ্যাঁ, তাদের নজরদারির জন্য এটা ব্যবহার করে। অনলাইন ব্যাংকিং এর জন্য যে রোমিং সুবিধা লাগে, সেটা এই ধরনের স্যাটেলাইট থেকে পাওয়া যায়। টেলিমেডিসিন ফর এক্সাম্পল, টেলিমেডিসিন বলতে কি, ধরো আমরা অনলাইনে ইন্টারনেটের মাধ্যমে যে কথা বলি, সেটা টেলিমেডিসিন। তো ইন্টারনেটের জন্য কি লাগে? স্যাটেলাইটের সহযোগিতা লাগে। সো উত্তর হচ্ছে 1, 2 ও 3। নেক্সট কোশ্চেন, কোনটি বায়োইনফরমেটিক্সের উপাদান নয়? ঠিক আছে, বায়োইনফরমেটিক্সের মোট 4টি উপাদানের সমন্বয়ে কাজ করে থাকে। প্রথমটি হচ্ছে আণবিক জীববিদ্যা ও মেডিসিন। আণবিক জীববিদ্যা এবং মেডিসিন। দ্বিতীয়টা হচ্ছে ডেটাবেস। তৃতীয় হচ্ছে প্রোগ্রাম বা অ্যালগোরিদম, যেটাকে বলা হচ্ছে। আর তৃতীয় হচ্ছে গণিত পরিসংখ্যান। তো এখানে ডেটাবেস ঠিক আছে, প্রোগ্রাম ঠিক আছে, গণিত পরিসংখ্যান ঠিক আছে। তাহলে এখানে যেটি নাই সেটি হচ্ছে আণবিক জীববিদ্যা ও মেডিসিন। ঠিক আছে, তার পরিবর্তে এখানে কি দেওয়া আছে? রসায়ন। তো রসায়ন তো হবে না, তাই না? তাহলে এক্ষেত্রে উত্তর হিসেবে কোনটি গ্রহণযোগ্য? রসায়ন। উপাদান কোনটি নয় জানতে চেয়েছে। ওকে, এবার এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রগুলো হলো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের 5টি ক্ষেত্র রয়েছে। একটা হচ্ছে মেশিন লার্নিং। কি লার্নিং? মেশিন লার্নিং। জেনে রাখা ভালো, এই যে মেশিন লার্নিং এর কথা বলা হচ্ছে, সেই মেশিন লার্নিং আবার 3 ধরনের: সুপারভাইজড, আনসুপারভাইজড, সুপারভাইজড যাকে উদাহরণ দিয়ে শেখানো হয়, একটা হচ্ছে কি আনসুপারভাইজড যাকে উদাহরণ দিয়ে শেখানো হয় না। ঠিক আছে, আরেকটা হচ্ছে রেনফোর্সমেন্ট লার্নিং। রেনফোর্সমেন্ট মানে, তার মানে তাকে শিখতে দেওয়া হয়, সে ভুল করে এবং সেখান থেকে সে শিক্ষা নিয়ে কাজটা এগিয়ে নেয়। একটা যন্ত্রকে শেখানোর পদ্ধতি হচ্ছে এই 3টা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আরেকটি ক্ষেত্র হচ্ছে রোবোটিক্স। একটু বলে রাখা ভালো, এই রোবোটিক্সে 3টি বিশেষত্ব রয়েছে। প্রথমত তার যান্ত্রিক গঠন থাকবে একটা, দ্বিতীয়ত সেটা প্রোগ্রাম দ্বারা নিয়ন্ত্রিত হবে,
ঠিক আছে, এবং সেখানে বিদ্যুতের ব্যবস্থা থাকবে, ইলেকট্রিসিটি সাপ্লাইয়ের চেইন থাকবে। ওকে, তৃতীয় হচ্ছে কম্পিউটার ভিশন। কম্পিউটার ভিশন সো কম্পিউটার ভিশন মানে কি? কম্পিউটার ভিশন মানে হচ্ছে ক্যামেরা দিয়ে এটা যন্ত্র যা দেখে তাই তার কম্পিউটার ভিশন। 4 নাম্বার হচ্ছে তার এনএলপি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। এই যে আমরা আমাদের বাংলা থেকে ইংরেজি থেকে বাংলা কনভার্ট করি, তাহলে কি ল্যাঙ্গুয়েজের অল্টারনেটিভ পার্ট না? তো আমরা যে ভাষাটা ব্যবহার করি সেটা আবার কম্পিউটার বোঝে না। তো আমাদের ভাষাকে কম্পিউটারকে বোঝানো, এই প্রসেসটাকে বলা হচ্ছে এনএলপি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। অর্থাৎ বাংলা থেকে সেটাকে ধরো বাইনারি 0 বা 1 এ কনভার্ট করতে হবে। পঞ্চম যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে কি স্পিচ প্রসেসিং। আমাদের কথা যন্ত্রকে বোঝানো এবং যন্ত্রের কথা আমরা বুঝতে পারার মতন পদ্ধতি, স্পিচ প্রসেসিং। এই এই ক্ষেত্রগুলো ব্যবহার করা হয়। তো এখানে কি লেখা আছে দেখি? মেশিন লার্নিং, ঠিক আছে, রোবোটিক্স, ঠিক আছে, ওয়ার্ড প্রসেসিং এআই এর ক্ষেত্র না। তাহলে উত্তর হচ্ছে কত? 1 ও 2। আর পরবর্তী প্রশ্নে চলে যাব। ন্যানো পার্টিকেলের কথা বলা হচ্ছে, ন্যানো টেকনোলজি। ন্যানো বলতে আসলে মূলত 10⁻⁹ কে বোঝায়, যার মান হচ্ছে 0.000000001 মিটার, অর্থাৎ 10 কোটি ভাগের 1 ভাগ। প্লিজ এখানে যে কোনো আকৃতির ন্যানো ন্যানো আকৃতির বস্তুকে ন্যানো পার্টিকেল বলা হয় না। মূলত কোনো ন্যানো পার্টিকেলের আকৃতি যদি 1 থেকে 100 ন্যানোমিটার হয়, 1 থেকে 100 ন্যানোমিটার হয়, তাহলে তাকে ন্যানো পার্টিকেল বলে। অর্থাৎ এই আকৃতির কোনো কিছু দিয়ে বড় কিছু তৈরি করা বা বড় কিছু ভেঙে এই আকৃতিতে নিয়ে আসাকেই বলা হচ্ছে ন্যানো টেকনোলজি, যাকে আমরা ক্ষুদ্র থেকে বৃহৎ বা বৃহৎ থেকে ক্ষুদ্র বলছি, যাকে ইংরেজিতে বলা হয় টপ ডাউন বা বটম আপ। ওকে, নেক্সট কোশ্চেন, টেলিপ্রেজেন্স। টেলিপ্রেজেন্সের প্রয়োগ ক্ষেত্র কোনটা? টেলিপ্রেজেন্স কোথায় ব্যবহার করা হয়? এই যে উচ্চ ক্ষমতা সম্পন্ন গ্রাফিক্সের মাধ্যমে যে নিয়ন্ত্রণের পদ্ধতি, এটাকে বলা হচ্ছে টেলিপ্রেজেন্স। সো এইটা ব্যবহার করা হয় ভার্চুয়াল রিয়েলিটিতে, ঠিক আছে, কৃত্রিম বাস্তবতা, মানে কৃত্রিমভাবে এমন পরিবেশ তৈরি করা হয় যেটাকে বাস্তবের মতন মনে হয়, এবং এই ক্ষেত্রে শব্দ এবং স্পর্শকে গুরুত্ব দেওয়া হয়, উচ্চ ক্ষমতা সম্পন্ন গ্রাফিক্স ব্যবহার করা হয়, এই জন্য সেটা টেলিপ্রেজেন্সের মতন মনে হয়। নেক্সট কোয়েশ্চেন, বায়োইনফরমেটিক্স ব্যবহৃত হয়, এগুলোর ব্যবহার দেওয়া আছে। তো এটা ব্যবহার করা হয় ডিএনএ ম্যাপিং এ। ওকে, ডিএনএ ম্যাপিং মানে বলতে তার পূর্বের হিস্ট্রিগুলো বের করা। জিন ফান্ডিং, এটা হবে জিন ফান্ডিং। জিন ফান্ডিং বলতে একটার জিনকে অন্য একটা জিনে প্রতিস্থাপনের জন্য সংরক্ষণ করে রাখার পদ্ধতি। আর একটা হচ্ছে মেশিন লার্নিং। মেশিন লার্নিং এ হচ্ছে মূলত এটা আসলে বায়োইনফরমেটিক্স এর অংশ না, মেশিন লার্নিং হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অংশ। উত্তর হচ্ছে 1 ও 2। নেক্সট কোশ্চেন, বৈশিষ্ট্য অনুযায়ী জীবকে শনাক্তকরণের প্রযুক্তি কোনটি? বৈশিষ্ট্য অনুযায়ী জীবকে শনাক্তকরণের প্রযুক্তি হচ্ছে বায়োইনফরমেটিক্স। কি? বায়োইনফরমেটিক্স। এটা আবার 2 ধরনের, একটু আগে আমরা পড়লাম। একটি হচ্ছে শরীরবৃত্তীয়, যেটি হচ্ছে কয়টি? 5টি, ঠিক আছে, ফিঙ্গারপ্রিন্ট, হ্যান্ড জিওমেট্রি, ফেস রিকগনিশন, ঠিক আছে, তারপর হচ্ছে আইরিস বা রেটিনা স্ক্যান, তারপর হচ্ছে তোমার ডিএনএ টেস্ট, এই সকল। আর ডিএনএ টেস্টে যেমন হচ্ছে মুখের লালা, নখ বা চুল, এই সকলকে প্রায়োরিটি দেওয়া হয়, ঠিক আছে। আর আচরণগত বৈশিষ্ট্য আবার কয় ধরনের? আচরণগত বৈশিষ্ট্য হচ্ছে আবার 3টি, ঠিক আছে। টাইপিং কি স্ট্রোক, টাইপিং গতি যাচাইকরণ, ভয়েস রিকগনিশন, ঠিক আছে, তারপর সিগনেচার ভেরিফিকেশন, এগুলো হচ্ছে টাইপিং গতি, আচরণগত বৈশিষ্ট্য। নেক্সট কোশ্চেন, ট্যানারি শিল্প বর্জ্যকে, ঠিক আছে, ট্যানারি বলতে চামড়া জাতীয় যে শিল্পটা সেটাকে বলা হচ্ছে ট্যানারি শিল্প। তো এটাকে দূষণ মুক্ত রাখতে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? ট্যানারি শিল্পকে দূষণ মুক্ত রাখার জন্য যে প্রযুক্তি ব্যবহার করা হয়, ট্যানারি বর্জ্য ব্যবস্থাপনা, সেটা হচ্ছে ন্যানো টেকনোলজি। কি টেকনোলজি? ন্যানো টেকনোলজি, ঠিক আছে, বর্জ্য ব্যবস্থাপনা ন্যানো টেকনোলজির মাধ্যমে হয়। নিচের কোন গ্যাসটি ক্রায়োজেনিক এজেন্ট নয়? ক্রায়োজেনিক এজেন্ট 4টা, তরল নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এবং আর্গন। তো এর মধ্যে কোনটি রয়েছে? এর মধ্যে রয়েছে কার্বন মনোক্সাইড। কার্বন মনোক্সাইড হবে না, কার্বন ডাইঅক্সাইড হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, কৃত্রিম বুদ্ধিমত্তার আওতাধীন ক্ষেত্রগুলো কি কি? টোটাল 5টি, মেশিন লার্নিং, রোবোটিক্স, কম্পিউটার ভিশন, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এবং
সর্বশেষে যেটা রয়েছে সেটা হচ্ছে স্পিচ প্রসেসিং, এনএলপি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এবং স্পিচ প্রসেসিং। তো এখানে মেশিন লার্নিং ঠিক আছে, কম্পিউটার ভিশনও ঠিক আছে, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং মানে এনএলপিও ঠিক আছে। তাহলে উত্তর হচ্ছে 1, 2 ও 3। নেক্সট কোশ্চেন, ডক্টর নিহান মাছ মাংসের উৎপাদন বৃদ্ধির জন্য প্রাণীর জিন পরিবর্তন নিয়ে গবেষণা করেন, মানে গবেষণা করছেন তিনি। তো তিনি এক প্রাণীর জিন অন্য প্রাণীর দেহে প্রতিস্থাপন করে সফলতা অর্জন করেন, তিনি সফলতা পেয়েও গেছেন। তো নিহান কোন প্রযুক্তি ব্যবহার করেন? ঠিক আছে, তিনি যে প্রযুক্তি ব্যবহার করেন সেটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। যে প্রযুক্তিটা ব্যবহার করে সেটা বায়ো ইনফরমেটিক্স, এবং এই প্রযুক্তি ব্যবহার করে মানে একটা উদ্ভিদের তথ্য নিয়ে, ধরো ফর এক্সাম্পল এ এবং বি দুইটা উদ্ভিদ, তো দুইটা উদ্ভিদের মধ্যে কোন উদ্ভিদটার ফলন ভালো, কোন উদ্ভিদটা বংশ বিস্তার পদ্ধতি ভালো, সেটা নিয়ে জানার জন্য এটা গবেষণা দরকার। সেই গবেষণাটা করা হয় বায়ো ইনফরমেটিক্সে। হ্যাঁ, অর্থাৎ উদ্ভিদ বা প্রাণী সম্পর্কিত গবেষণা হয় বায়ো ইনফরমেটিক্সে, তথ্যগুলো পাওয়া যায়। এবং এই গবেষণালব্ধ ফল দিয়ে যদি আমি এ কে বি এর জায়গায় স্থাপন করে নতুন যদি একটা জাত পেয়ে যাই, তাহলে সেটাকে বলা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। যেখানে প্রশ্নতে বলা হয়েছে উদ্দীপকে ডক্টর নিয়ান কোন প্রযুক্তি ব্যবহার করেন, তিনি প্রযুক্তি ব্যবহার করছেন বায়ো ইনফরমেটিক্স, আর যে ফলাফলটা পাচ্ছেন, সফলতা পেয়েছেন, সেটা হবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ওকে, এবার বলেছে যে তার উদ্দীপকের কর্মকাণ্ডের ফলে, মানে এটার ফলে যে বায়ো ইনফরমেটিক্স এর ফলে কি কি মানে সুবিধা পাবে সে। তো এখানে বলা হয়েছে জীব বৈচিত্র্যের সৃষ্টি হবে। হ্যাঁ, নতুন জাত তৈরি হলে জীব বৈচিত্র্য তৈরি হবে। অর্থনৈতিক উন্নয়ন ঘটবে, নতুন জাত উদ্ভাবন হলে যদি ফলন বৃদ্ধি পায় তাহলে অর্থনৈতিক উন্নয়ন ঘটতে পারে। চিকিৎসা ক্ষেত্রে নেতিবাচক ভূমিকা রাখবে। ঠিক আছে, চিকিৎসা ক্ষেত্রে নেতিবাচক ভূমিকা রাখবে। ধরো ফর এক্সাম্পল নতুন জাত উদ্ভাবিত হলে নতুন ভাইরাস বা ব্যাকটেরিয়ার উদ্ভাবন হবে। তো এটাও সঠিক বলেছে। তাহলে উত্তর হচ্ছে 1, 2 ও 3। ওকে, নেক্সট কোশ্চেন, ক্লাউড কম্পিউটিং কোন ধরনের সুবিধা প্রদান করে থাকে? ক্লাউড কম্পিউটিং এর 4টি মডেল রয়েছে। একটা রয়েছে IaaS, ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ আ সার্ভিস, ঠিক আছে, অবকাঠামোগত উন্নয়ন। ঠিক আছে, একটা হচ্ছে PaaS, প্ল্যাটফর্ম অ্যাজ আ সার্ভিস। ঠিক আছে, প্ল্যাটফর্মগত, যেমন অ্যামাজন বা আইক্লাউড এগুলো। ঠিক আছে, তারপরে রয়েছে একটা SaaS, সফটওয়্যার অ্যাজ আ সার্ভিস। ঠিক আছে, সফটওয়্যার অ্যাজ আ সার্ভিস, সফটওয়্যার ভিত্তিক যে পরিষেবা, এটা একটা মডেল। আরেকটি মডেল রয়েছে, মোট 4টি মডেল, NAS, নেটওয়ার্ক অ্যাজ আ সার্ভিস, যেমন VPN এর যে উদাহরণটা দিতে পারি। এখানে অপশন অনুযায়ী KAS এরকম কোনো মডেল ক্লাউড কম্পিউটিং এ নাই। তাহলে উত্তর হচ্ছে 1 ও 3। প্লিজ নেক্সট কোশ্চেন, রোবোটিক্সের কয়টি বিশেষত্ব রয়েছে? রোবোটিক্সের বিশেষত্ব হচ্ছে 3টি। কি কি? একটা হচ্ছে যান্ত্রিক গঠন থাকবে, তার কি থাকবে? তার যান্ত্রিক গঠন থাকবে, তার একটি নির্দিষ্ট গঠন থাকবে। দ্বিতীয়টি সেটা হচ্ছে প্রোগ্রাম দ্বারা নিয়ন্ত্রিত হবে, সেটা হবে প্রোগ্রামেবল, প্রোগ্রামেবল। ঠিক আছে, তৃতীয় যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে কি, সেটিতে বিদ্যুৎ সঞ্চালনের ব্যবস্থা থাকবে, ইলেকট্রিসিটি সাপ্লাই, ইলেকট্রিসিটি সাপ্লাইয়ের ব্যবস্থা থাকবে। তো এই 3টি বিশেষত্ব রয়েছে। নেক্সট কোশ্চেন, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের ক্ষেত্রে যে সকল প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা হয়, যে ধরনের প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা হয়, এর একটা লিস্ট দেওয়া আছে বোর্ড বইয়ের প্রথম অধ্যায়ের 14 নম্বর পৃষ্ঠার বোর্ড বইয়ের। তো সেখানে লেখা আছে CLSP, ম্যাটল্যাব, শার্ডলু, প্রোলগ। ঠিক আছে, এই সকল ভাষা লেখা আছে। তো ম্যাটল্যাব, শার্ডলু, ঠিক আছে, এই সকল লেখা আছে। CSS এবং HTML স্ট্যাটিক ওয়েবসাইট ডেভেলপমেন্টে ব্যবহার করা হয়। তো এই CSS মূলত সেখানে অপশনে দেওয়া নাই, তবুও তোমরা কাউন্ট করতে পারো। এটা হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট, এটাকে বোঝানো হয়। তো উত্তর হিসেবে এখানে আমরা 1 ও 2 গ্রহণযোগ্য হিসেবে ধরে নিলাম। সেলিম মিয়া কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সে এক ধরনের প্রযুক্তি ব্যবহার করে জমিতে উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের ফসল উৎপাদন করেছেন। তো তিনি নতুন একটা জাত উদ্ভাবন করে ফেলেছেন। তো তিনি যদি গবেষণা করতেন তাহলে সেটা হতো বায়ো ইনফরমেটিক্স। যেহেতু নতুন জাত উদ্ভাবন করে ফেলেছেন, তাহলে সেটা হবে কি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এবার বলা হয়েছে সেলিম মিয়ার ব্যবহৃত প্রযুক্তিটির লক্ষ্য হলো, মানে তিনি এটা কেন ব্যবহার করেছেন? ফসল উৎপাদন বৃদ্ধি করা, হ্যাঁ সঠিক। রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস করা, না। এটা আমরা ব্যবহার করছি কেন? রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাওয়ার জন্য। ঠিক আছে, মানে নতুন জাত উদ্ভাবন করা হয় কেন? যে
সে ধকল সহিষ্ণু আগাছা যেন নির্মূল করতে পারে, বা এই সকল কারণে মূলত। তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস করা এটা মৌলিক লক্ষ্য না। আগাছা সহিষ্ণু করা, হ্যাঁ ঠিক আছে, আগাছা সহিষ্ণু করা মানে আগাছা যেন না জন্মে, তার পুষ্টির গুণগত মান যেন না ব্যাঘাত ঘটাতে পারে। উত্তর হচ্ছে 1 ও 3। নেক্সট কোশ্চেন, আচরণগত বৈশিষ্ট্যের বায়োমেট্রিক্স পদ্ধতি। আচরণগত বৈশিষ্ট্য 3টা, ঠিক আছে। একটি হচ্ছে ভয়েস রিকগনিশন, কণ্ঠস্বর যাচাইকরণ। আরেকটি হচ্ছে সিগনেচার ভেরিফিকেশন, হাতের করা স্বাক্ষর যাচাইকরণ। অপরটি হচ্ছে টাইপিং কি স্ট্রোক, টাইপিং এর গতি যাচাইকরণ, কিন্তু অপশনে তো সেটা নাই, তো 3 নাম্বার হবে না। টোটাল বৈশিষ্ট্য কয়টা? 3টা, বৈশিষ্ট্য 3টা, তারপরে 2 নাম্বারটা হবে না, তাহলে উত্তর হচ্ছে 1 ও 3। নেক্সট কোশ্চেন, ভার্চুয়াল রিয়েলিটিতে HMD যেটা ব্যবহার করা হয়, হেড মাউন্টেড ডিসপ্লে, ঠিক আছে, হেড মাউন্টেড ডিসপ্লে, যে চোখের সাথে মাথার সাথে, চোখে একটা চশমা থাকে, ব্যান্ড দিয়ে মাথার সাথে অ্যাডজাস্ট করা থাকে, এটা একটা বিশেষ ধরনের চশমা, হেড মাউন্টেড ডিসপ্লে। এছাড়াও বুট শুট ব্যবহার করা হয়। সানস্ক্রিন এবং ময়শ্চারাইজার তৈরিতে, ঠিক আছে, প্রসাধন শিল্পে যে সকল প্রযুক্তিগুলো ব্যবহার করা হয় সেগুলো মূলত ন্যানো টেকনোলজির অবদান। প্রসাধন শিল্প, ন্যানো টেকনোলজির অবদান। নেক্সট কোশ্চেন, মিস্টার এক্স তুলার উন্নতজাত উদ্ভাবনের গবেষণা করছেন, তার মানে বায়ো ইনফরমেটিক্স। তিনি খরা সহিষ্ণু, অধিক ফলনশীল এবং আগাম জাতের তুলা উদ্ভাবনের সাফল্য লাভ করে ফেলেছেন, তার মানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তো মিস্টার এক্স গবেষণায় কোন প্রযুক্তি ব্যবহার করেন? মানে গবেষণার জন্য তিনি যেটা ব্যবহার করেন সেটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। আর নতুন যে উদ্ভাবন করে ফেলেছেন নতুন জাত, সেটা হচ্ছে কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তো এই প্রযুক্তির প্রভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পাবে, ঠিক আছে, রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পাবে, বিষয়টা সর্বাংশে সঠিক নয়। এমন হতে পারে নতুন জাতের রোগ প্রতিরোধ ক্ষমতা কমেও যেতে পারে, এটাও হতে পারে। জীববৈচিত্র্যের পরিবর্তন সাধিত হবে, জীব বিধ্বংসী ভাইরাসের উদ্ভব হতে পারে, সেটাও সঠিক, এবং এটাও আংশিক সঠিক। তাহলে উত্তর হচ্ছে 1, 2 ও 3, ঠিক আছে। মানে রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পেতেও পারে, বৃদ্ধি পেতে পারে, নতুন জাতের উপর সেটা ডিপেন্ড করবে, ঠিক আছে। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের ক্ষেত্র, কৃষিতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করা হয়, ঠিক আছে। কৃষিতে মানে একটি যন্ত্রকে দিয়ে অটোমেটেড পদ্ধতিতে চাষাবাদ করা যায়। ই কমার্সে ব্যবহার করা হয়, যুদ্ধক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়। তো উত্তর হচ্ছে 1, 2 ও 3, তিনটি ক্ষেত্রেই এগুলো ব্যবহার করা হয়, ঠিক আছে। প্রোটিনের সিকোয়েন্স, ঠিক আছে, মলিকুলার মেডিসিন তৈরি, ডিএনএ ম্যাপিং, ডিএনএ অ্যানালাইসিস, ঠিক আছে, মলিকুলার মেডিসিন তৈরি, এই সকল কিছু যেখানে ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি বায়ো ইনফরমেটিক্স। ডিএনএ নতুন বিন্যাস তৈরিতে কোনটি ব্যবহার করা হয়? ডিএনএ নতুন বিন্যাস তৈরিতে ডিএনএ সম্পর্কিত আলোচনাগুলো মূলত হয় বায়ো ইনফরমেটিক্সে, ঠিক আছে, বায়ো ইনফরমেটিক্সে। আরিয়া 10⁻⁻⁻ স্কেলে মানে ন্যানো টেকনোলজি পণ্য উৎপাদন নিয়ে গবেষণা করে, তাদের উৎপাদিত পণ্য সূক্ষ্ম, ছোট হলেও মজবুত এবং টেকসই হয়। হ্যাঁ, হাজিরার জন্য এটা একটা অংশ, এটা একটা বাক্য, আর হাজিরার জন্য একটি ডিভাইসে তার হাতের আঙ্গুল রাখলেই সেটা কি খুলে যায়। তো উদ্দীপকের ডিভাইসটি মানে যে ডিভাইসের হাতের আঙ্গুলের কারণে যেটা যে ইয়া হয়, এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে বায়োমেট্রিক। অদ্বিতীয়ভাবে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে একজন ব্যক্তিকে শনাক্তকরণ করা হয়, সেটা হচ্ছে বায়োমেট্রিক। নেক্সট কোশ্চেন, তার গবেষণার প্রয়োগ ক্ষেত্রগুলো হলো, তার গবেষণা বলতে তিনি ন্যানো টেকনোলজি নিয়ে তিনি আলোচনা করছেন। তো এটা কোথায় ব্যবহার করা হয়? চিকিৎসা ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয়, খাদ্য শিল্প ব্যবহার করা হয়, জ্বালানি শিল্প ব্যবহার করা হয়। তো এর উত্তর হচ্ছে 1, 2 ও 3। নেক্সট কোশ্চেন, টেলিপ্রেজেন্স মানে ভার্চুয়াল রিয়েলিটি, হ্যাঁ, উচ্চ ক্ষমতা সম্পন্ন গ্রাফিক্স ব্যবহার করে তাই। ক্রায়োজেনিক এজেন্ট নয়, এখানে তরল নাইট্রোজেন এবং আর্গন ক্রায়োজেনিক এজেন্ট, কিন্তু ফসফরাস ক্রায়োজেনিক এজেন্ট না, কারণ ক্রায়োজেনিক এজেন্ট তরল নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এবং আর্গন। নেক্সট কোশ্চেন, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের ক্ষেত্র 5টি। প্রথমটি হচ্ছে মেশিন লার্নিং আছে এখানে নাই। দ্বিতীয়টি হচ্ছে রোবোটিক্স নাই এখানে। তৃতীয়টি হচ্ছে কম্পিউটার ভিশন এখানে নাই। চতুর্থটা হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, আচ্ছা আছে।
পঞ্চমটি হচ্ছে স্পিচ প্রসেসিং আছে, তাহলে যেটি নাই সেটা হচ্ছে স্প্রেডশিট প্রসেসিং। তাহলে 2 ভুল, তাই 1 ও 3 সঠিক। নেক্সট কোশ্চেন, মিস্টার মাসুদ একজন চিকিৎসক, তার স্পর্শ ছাড়াই মোবাইল ফোনটি চালু হয় না, মানে তাকে বায়োইনফরমেটিক্সের সাহায্য না লাগে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে। তিনি রোগীদের চিকিৎসা করার ক্ষেত্রে অতি সূক্ষ্ম যন্ত্র ব্যবহার করেন। অতি সূক্ষ্ম বলতে অতি ক্ষুদ্র ব্যবহার করেন, তার মানে ন্যানো টেকনোলজি। তো মোবাইলে ব্যবহৃত প্রযুক্তি হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, ঠিক আছে? তার স্পর্শ ছাড়া সেটা ওপেন হয় না, ফিঙ্গারপ্রিন্ট। আর রোগীর চিকিৎসার ক্ষেত্রে তিনি ব্যবহৃত প্রযুক্তি যেটা ব্যবহার করেন, যেটা ন্যানো টেকনোলজি ব্যবহার করেন, তার কুফল। কুফল হচ্ছে কি, ন্যানো টেকনোলজি দিয়ে স্মার্ট ড্রাগস তৈরি করা যায়, সত্য, ঠিক আছে? প্রাণঘাতী অস্ত্র তৈরি করা হয়, ন্যানো টেকনোলজি দ্বারা প্রাণঘাতী অস্ত্র তৈরি করা যায়, এটা সঠিক। ধনী ও গরিবের মধ্যে পার্থক্য চরম মাত্রায় বৃদ্ধি পায়, ঠিক আছে? এই পয়েন্টগুলো ন্যানো টেকনোলজির ব্যবহারের পরে কুফলে উল্লেখ করা আছে। তো 3 নম্বর পয়েন্টটাও গ্রহণযোগ্য। তো উত্তর হচ্ছে 1, 2 ও 3। তোমরা বোর্ড বইটা একটু ভালো করে পড়বা। ন্যানো পার্টিকেলের আকৃতি 1 থেকে 100 ন্যানোমিটার আকৃতিকে ন্যানো পার্টিকেল বলে। ওকে, নেক্সট কোশ্চেন, টেলিপ্রেজেন্সের প্রয়োগ ক্ষেত্র। টেলিপ্রেজেন্স ব্যবহার করা হয় ভার্চুয়াল রিয়েলিটিতে। বায়োইনফরমেটিক্স ব্যবহার করা হয় ডিএনএ ম্যাপিং, জিন ফান্ডিং, মেশিন লার্নিং এ না, তাহলে 1 ও 2। নেক্সট কোশ্চেন, বৈশিষ্ট্য অনুযায়ী একজন জীবকে শনাক্তকরণের প্রযুক্তি হচ্ছে বায়োমেট্রিক, আলাদাভাবে শনাক্তকরণের প্রযুক্তি। ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতিতে নিম্নে ব্যবহৃত হয়, কি ব্যবহার করা হয়? ক্রায়োজেনিক এজেন্ট ব্যবহার করা হয়। ক্রায়োজেনিক এজেন্ট মানে তরল নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এবং আর্গন, এগুলো ক্রায়োপ্রোবের মাধ্যমে রোগাক্রান্ত কোষে প্রয়োগ করা হয়। টপ ডাউন পদ্ধতি, টপ ডাউন পদ্ধতি যেটাকে বোঝানো হচ্ছে বৃহৎ থেকে ক্ষুদ্র, একটা আছে ক্ষুদ্র থেকে বৃহৎ যেটাকে বলে বোটাম আপ। তো টপ ডাউন পদ্ধতি এবং বোটাম আপ পদ্ধতি এটা মূলত ন্যানো টেকনোলজির অংশ। কার অংশ? ন্যানো টেকনোলজির অংশ। ন্যানো টেকনোলজি 2টি পদ্ধতিতে কাজ করে। ন্যানো প্রযুক্তি কয়টি পদ্ধতিতে কাজ করে? যে একটু আগে যা বললাম, 2টি পদ্ধতি, ক্ষুদ্র থেকে বৃহৎ, বৃহৎ থেকে ক্ষুদ্র, যাকে টপ ডাউন বা বোটাম আপ বলা হয়। বঙ্গবন্ধু 1 স্যাটেলাইটের সুবিধা কারা ভোগ করে? প্রতিরক্ষা বাহিনী, অনলাইন ব্যাংকিং, টেলিমেডিসিন, সবাই। উত্তর 1, 2 ও 3। এই প্রশ্নগুলো রিপিট হয়েছে। নিচের কোনটি বায়োইনফরমেটিক্সের উপাদান নয়? এটাও সমাধান হয়েছে, এই রসায়ন উপাদান নয়, ঠিক আছে? তাহলে উত্তর কোনটি? উত্তর হচ্ছে ক। মানে এখানে এই তিনটা উপাদান, এর বাইরে একটা উপাদান ছিল আণবিক জীববিদ্যা ও মেডিসিন, সেটা নাই, তার পরিবর্তে রসায়ন আছে। মেশিন লার্নিং এআর ক্ষেত্রগুলো, রোবোটিক্স এআর ক্ষেত্র, কিন্তু ওয়ার্ড প্রসেসিং না। উত্তর 1 ও 2। নেক্সট কোশ্চেন, স্মার্ট ওষুধ তৈরিতে, স্মার্ট ড্রাগস তৈরিতে প্রযুক্তি কোনটা? স্মার্ট ড্রাগস তৈরিতে যেটা প্রযুক্তি ব্যবহার করা সেটা হচ্ছে কি ন্যানো টেকনোলজি। কি টেকনোলজি? ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয়। নিম্নের কোনটি বায়োইনফরমেটিক্সের ব্যবহার ক্ষেত্র? ডিএনএ ম্যাপিং এবং অ্যানালাইসিস, ঠিক আছে। ডিএনএ খণ্ড পৃথকীকরণ, এটাও ঠিক আছে। ডিএনএ খণ্ড প্রতিস্থাপন, ডিএনএ সম্পর্কিত সবকিছুই মোটামুটি বায়োইনফরমেটিক্সের অংশ। তো এর মধ্যে ব্যবহারের ক্ষেত্র হচ্ছে ডিএনএ ম্যাপিং ও অ্যানালাইসিস। ডিএনএ ম্যাপিং ও অ্যানালাইসিস, এই 3টি পয়েন্ট ব্যবহার ক্ষেত্র হিসেবে ব্যবহার করা হয় না। ইউনিক আইডেন্টিটি মানে একজন ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্তকরণ। ফিঙ্গারপ্রিন্ট মেশিনে আঙ্গুলের ছাপ তৈরি করে। এই যে ফিঙ্গারপ্রিন্ট না হয়, ফিঙ্গারপ্রিন্টে কি কি বিষয় গুরুত্ব দিতে হয়? একটা হচ্ছে কি আঙ্গুলের রেখার বিন্যাস, এক একজনের বিন্যাস এক এক রকম, সৃষ্টিকর্তা প্রদত্ত। ত্বকের টিস্যুর ওপরেও নির্ভর করে, এটা সত্য। ফিঙ্গারপ্রিন্টে বোর্ড বইয়ে সকল বিস্তারিত বর্ণনা লেখা আছে। এবং ত্বকের নিচে রক্ত সঞ্চালনের পরিমাণের উপর ভিত্তি করেও এই ফিঙ্গারপ্রিন্টকে ফিঙ্গারপ্রিন্ট না হয় এই সকল বৈশিষ্ট্যের ভিত্তিতে। কয়টি বৈশিষ্ট্য? 3টি। যেমন ডিএনএ এর বৈশিষ্ট্য 4টি। একটি হচ্ছে রক্ত, নখ, চুল এবং মুখের লালা, এই 4টি উপাদানের মাধ্যমে ডিএনএ স্যাম্পল কালেকশন করা হয়। ভার্চুয়াল রিয়েলিটিতে নিরাপদে কোনো কাজটি করার জন্য করা সম্ভব ভার্চুয়াল রিয়েলিটিতে, ঠিক আছে? নিরাপদে, যেমন কৃত্রিম মানে এটা হচ্ছে কৃত্রিমভাবে এমন একটা তৈরিকৃত পরিবেশ যা বাস্তবের মতন মনে হয়। এর মাধ্যমে কি করা যায়? মহাশূন্য অভিযান করা যায়, যুদ্ধ প্রশিক্ষণ নেওয়া যায়, পরিবেশকে সুরক্ষা প্রদান করা হয়। পরিবেশের সুরক্ষা ভার্চুয়াল রিয়েলিটি দ্বারা হয় না, কারণ এটা হচ্ছে পরিবেশটা বাস্তব না, সেটা কৃত্রিম। উত্তর হচ্ছে 1 ও 2। নেক্সট কোশ্চেন, লাইভ ক্লাসে সরাসরি পাঠ প্রদান করার জন্য যে সকল ব্যবহার করা হয়, এখানে মেসেঞ্জার হবে,
এখানে হচ্ছে তোমার গুগল ক্রোম হবে, ঠিক আছে। তো এখানে অ্যান্সার হচ্ছে ওয়েবএক্স হবে। কি হবে? ওয়েবএক্স। প্রথমে একটি প্রতিষ্ঠানের একটি কক্ষে আঙ্গুলে ছাপ দিয়ে প্রবেশ করে, ঠিক আছে, এবং সেখানে কার ড্রাইভিং প্রশিক্ষণ নাই। তো কক্ষে প্রবেশ করেছে, সেই প্রযুক্তি হচ্ছে বায়োমেট্রিক, আঙ্গুলে ছাপ দিয়ে। তো প্রতাপের প্রশিক্ষণ নাই, কিসের প্রশিক্ষণ নাই? কার ড্রাইভিং প্রশিক্ষণ নাই। কার ড্রাইভিং প্রশিক্ষণ নাই, কিন্তু সে কৃত্রিম পরিবেশে নাই। তো কৃত্রিম পরিবেশে নাই তার মানে কি? ভার্চুয়াল রিয়েলিটি। তো ভার্চুয়াল রিয়েলিটি শিক্ষা গবেষণায় ব্যবহার করা হয়। ভার্চুয়াল রিয়েলিটি ব্যবসা বাণিজ্যে ব্যবহার করা হয়। ভার্চুয়াল রিয়েলিটি নিরাপত্তায় ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয় কিনা এই জিনিসটা একটু বোঝা লাগবে। তো নিরাপত্তা জনিত কারণে ধরো ফর এক্সাম্পল সেটা তোমার নিরাপত্তা দিতে পারবে না, সেটা কৃত্রিমভাবে তৈরিকৃত একটা পরিবেশ, ঠিক আছে। সো নিরাপত্তার ক্ষেত্রে এটা ব্যবহার করা হচ্ছে না, তাহলে উত্তর হচ্ছে 1 ও 3। রায়ানা এমবিবিএস পাশ করে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উচ্চতর ডিগ্রির জন্য ভর্তি হয়। সে কৃত্রিম পরিবেশে কোনো রোগী ছাড়াই সার্জারি প্রশিক্ষণ নেয়, তার মানে সেটা কি? ভার্চুয়াল রিয়েলিটি। ওকে, কৃত্রিম পরিবেশে। এবং উক্ত পদ্ধতি বাস্তবায়নের জন্য মানে ভার্চুয়াল রিয়েলিটির জন্য কি কি দরকার, ঠিক আছে, সেটা হচ্ছে কি? ত্রিমাত্রিক পরিবেশ দরকার, ঠিক আছে। অ্যাকুচুয়েটর বলতে অ্যাকুচুয়েটর মূলত ব্যবহার করা হয় রোবোটিক্সে। রোবটের যে অংশ দ্বারা সে তার পেশি নড়াচড়া করে, ঠিক আছে। তো অ্যাকুচুয়েটর ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহার করা হয় না। কম্পিউটার সিমুলেশন মানে কৃত্রিম পরিবেশটাকে বোঝানো হচ্ছে। তো ভার্চুয়াল রিয়েলিটিতে সিমুলেটেড সিনারিও থাকে, ত্রিমাত্রিক সিনারিও থাকে। তাহলে 1 ও 2, 3 হবে না। নেক্সট কোশ্চেন, মেমোরি পরিমাপের ক্ষুদ্রতম একক। মেমোরি পরিমাপের ক্ষুদ্রতম একক হচ্ছে বিট, ঠিক আছে। আমরা এও জানি 1 বিট মানে 8 বিট মানে 1 বাইট। তাহলে সবচেয়ে ক্ষুদ্রতম একক হচ্ছে বিট। ওকে, ন্যানো প্রযুক্তির মাধ্যমে সম্ভব হচ্ছে বৃহৎ থেকে ক্ষুদ্র বা সূক্ষ্ম বা ছোট পণ্য উৎপাদন এবং বর্জ্য পরিষ্কারকরণেও সেটা ব্যবহার করা হচ্ছে। ট্যানারি শিল্পের বর্জ্য পরিষ্কারকরণে। উত্তর হচ্ছে 1, 2 ও 3। নেক্সট কোশ্চেন, ডক্টর ফারহান শহরে অবস্থান করে প্রত্যন্ত অঞ্চলে সরাসরি চিকিৎসা সেবা দিয়ে থাকেন। তিনি তার বন্ধুর আঁচিলের অপারেশন করেন। তো প্রত্যন্ত অঞ্চলে যে তিনি যে চিকিৎসা দেন, সে প্রক্রিয়াটা হচ্ছে প্রত্যন্ত অঞ্চলে তিনি টেলিমেডিসিন সেবা দিচ্ছে ভিডিও কনফারেন্সের মাধ্যমে। ইমেলের অবদান নাই। উত্তর হচ্ছে 1 ও 2। নেক্সট কোশ্চেন, বন্ধু চিকিৎসা পদ্ধতি মানে তিনি ক্রায়োসার্জারি যে ব্যবহার করেছেন আঁচিলের জন্য। কিসের জন্য? এই যে আঁচিলের জন্য। তো এখানে পার্শ্ব প্রতিক্রিয়া কম হবে, হ্যাঁ, ব্যথা লাগবে না, এবং হচ্ছে সুস্থ হতে অধিক সময় লাগবে না। ক্রায়োসার্জারিতে যেহেতু শীতল তাপমাত্রায় প্রয়োগ করা হয়, কাটাছেঁড়া করা হয় না, তাই সুস্থ হতে কম সময় লাগে। তাই 3 ভুল, তাহলে উত্তর হচ্ছে 1 ও 2 সঠিক। নেক্সট কোশ্চিন, অনলাইনে পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমে শিক্ষা কার্যক্রমকে বলা হয় ই লার্নিং, ঠিক আছে। ই লার্নিং যেমন জুমে বা হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে যেটা হয়। অনাকাঙ্ক্ষিত বা অবাঞ্ছিত ইমেল বা মেসেজ পাঠানোকে বলা হচ্ছে স্প্যামিং। কি বলা হচ্ছে? স্প্যামিং। এবং যে পাঠায় তাকে বলা হচ্ছে স্প্যামার। তাকে কি বলা হয়? স্প্যামার, ঠিক আছে। তো এখানে একটা বিষয় উল্লেখ করি, ধরো কেউ কারো অ্যাকাউন্ট হ্যাকিং করছে, হ্যাকিং করার জন্য সে যে মেসেজটা পাঠাচ্ছে, যে এসএমএসটা পাঠাচ্ছে, সেটা হচ্ছে স্প্যামিং, ঠিক আছে। এবং কেউ সেই লিঙ্কে প্রবেশ করে ফেলেছে, ক্লিক করে সে তার যাবতীয় ইনফরমেশন গুলো দিয়ে ফেলেছে, এটা হচ্ছে ফিশিং। এটাকে বলা হচ্ছে ফিশিং, ঠিক আছে। সে তার তথ্য দিয়ে ফেলেছে। এবার হ্যাকার কি করছে? তার তথ্যগুলোর অ্যাক্সেস নিয়েছে। তথ্যগুলোর কি করেছে? তথ্যগুলো ব্যবহার করে মূল অ্যাকাউন্টের অ্যাক্সেস পেয়ে গেছে। তাহলে সেটাকে বলা হচ্ছে হ্যাকিং। কি বলা হচ্ছে? হ্যাকিং। তাহলে হ্যাকিং কিন্তু 3টি ধাপে হয়, স্প্যামিং, ফিশিং এবং তারপরে হ্যাকিং। আরেকটা আছে সফটওয়্যার পাইরেসি, কেউ কারো কোড কপি করলে সেটাকে সফটওয়্যার পাইরেসি বলা হয়। একটা হচ্ছে প্লেজিয়ারিজম, কারো সাহিত্যকর্ম, গবেষণা কর্ম বা সম্পাদনা কর্ম হুবহু বা আংশিক কপি করাকে বলা হয় প্লেজিয়ারিজম। যেমন রবীন্দ্রনাথের কেউ কোনো লাইন লিখছে, ঠিক আছে, কিন্তু কোটেশন ছাড়া, সেটা কি? প্লেজিয়ারিজম। টেলিপ্রেজেন্সের প্রয়োগ ক্ষেত্র হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। নেক্সট কোশ্চেন, ক্যাপচার, এক্সট্রাকশন, কম্পারিজন, ম্যাচিং, ঠিক আছে। এই সকল কিছু কোথায় ব্যবহার করা হয়? তো ক্যাপচার করার পরে এক্সট্রাকশন, কম্পারিজন, ম্যাচিং এগুলো হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ করা হয়, মানে আমি যে স্যাম্পল নিয়ে কাজ করব সেটা।
মেশিন লার্নিং অ্যাপ্লিকেশনসে কোন প্রোগ্রামিং ভাষা ব্যবহৃত হয় না, এর মধ্যে ব্যবহার করা হয় না কোনটা? ব্যবহার করা হয় সি, ঠিক আছে, তারপর হচ্ছে পাইথন, জাভা, এই সবগুলো মোটামুটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো ব্যবহার করা হয় না সেটা হচ্ছে অ্যালগোল, ঠিক আছে। নেক্সট কোশ্চেন। ওকে, আমাদের প্রায় অলমোস্ট প্রশ্ন সলভ। আমরা প্রায় ধরো এখানে 75টার মতন প্রশ্ন সলভ করলাম, যা 2023-24 সালে এসেছে। তো চ্যাপ্টার 1 এবং 2 এখানে সৃজনশীল লিখতে আমি স্টুডেন্টদের অনাগ্রহ প্রদর্শন করতে বলি। 1-2 থেকে সৃজনশীল লেখা দরকার নেই, কিন্তু 1-2 কিন্তু স্কিপ করা যাবে না। অ্যাটলিস্ট বোর্ড বইটা ভালো করে পড়তে হবে, কেননা এই বোর্ড বই থেকে যে বোর্ড এমসিকিউ গুলো আসে সেখানে তো অপশনাল অপশন থাকে না, যতগুলো থাকে 25টার মধ্যে 25টাই পূরণ করতে হবে। তাই তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট যে যেহেতু এমসিকিউর কোনো অপশনাল অপশন থাকে না, তাই কোনো অধ্যায়কে কম গুরুত্ব দিয়ে দেখবো না। হ্যাঁ, সৃজনশীলের বিষয়টা আলাদা। এবং সৃজনশীল তোমরা 3, 4, 5 থেকে লেখার চেষ্টা করবে, তাহলে মার্কস 90-এর বেশি আসতে পারে। তো সবাইকে ধন্যবাদ, কেমন লাগলো ক্লাসটি জানাবা। আসসালামু আলাইকুম।